অমর একুশের আয়োজনের আরো খবর জানাতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতে যাচ্ছি সহকর্মী আদিলুর রহমানের কাছে। আদিল, এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারের পরিস্থিতি কেমন দেখছেন? রাজনৈতিক নেতারা কারা কারা আসছেন সেখানে, সাধারণ মানুষ কি বলছে? দেখুন, এই মুহূর্তে মূলত আসলে রাজনৈতিক নেতাকর্মী যারা আছেন তারা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন। কিছুক্ষণ আগে বিএনপির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে বিএনপির যিনি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, তিনি তার নেতৃত্বে বিএনপির কেন্দ্রীয় কয়েকজন নেতা সহ দলীয় নেতাকর্মীরা তারা শ্রদ্ধা নিবেদন করেছেন। এর পরপরই আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির ঢাকার যারা বিভিন্ন যে অঙ্গ সংগঠনগুলো আছে সেই অঙ্গ সংগঠন এবং ওয়ার্ডের যে বিএনপি নেতারা তারা শ্রদ্ধা নিবেদন করছেন। আমি আপনাকে একটু বলে রাখি যে বিএনপি শ্রদ্ধা নিবেদন করার পরে আসলে কি তাদের প্রতিক্রিয়া আসলে কি জানিয়েছেন। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তিনি যেটি আসলে বলেছেন যে এবছর দেশের মানুষ একদম বিশুদ্ধ বাতাস নিয়ে, বিশুদ্ধ শ্বাস নিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে পারছেন এবং তিনি বলছেন যে যতবার আসলে কোনো স্বৈরাচার বা কোনো অন্যায়ের প্রতি প্রতিবাদ হয়েছে ততবারই আসলে 52 যে ভাষা আন্দোলন, সেই ভাষা আন্দোলন অনুপ্রেরণা জুগিয়েছে। কারণ তিনি আসলে বলছেন যে এই 52 ভাষা আন্দোলনের সময় ছাত্র জনতা আসলে প্রথম তাদের যে প্রতিরোধ, সেই প্রতিরোধ গড়ে তুলেছিল এবং বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে মুখের ভাষা, মায়ের ভাষা বাংলা প্রতিষ্ঠা করেছিল। এরপরে আসলে যত আন্দোলন সংগ্রাম হয়েছে, মুক্তিযুদ্ধ হয়েছে মুক্তিযুদ্ধ সহ যত আন্দোলন হয়েছে, যত সংগ্রাম হয়েছে, প্রত্যেকটি আন্দোলন সংগ্রামেই ভূমিকা রেখেছে 52 ভাষা আন্দোলন। এবং এরপরে তিনি আসলে কিছু রাজনৈতিক বক্তব্য দিয়েছেন এবং সেই রাজনৈতিক বক্তব্যের মধ্যে তিনি আসলে বলেছেন যে গণতন্ত্র প্রতিষ্ঠায় এক ধাপ এই দেশ এগিয়েছে, তবে আরো এগোতে হবে। সেই জায়গায় আসলে একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন দিতে হবে এবং সেই নির্বাচনটি যত দ্রুত সম্ভব তত দ্রুত আসলে দিতে হবে। এই বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর মধ্যেও আসলে শ্রদ্ধা নিবেদন করছেন। তবে আমরা এখন পর্যন্ত শুধুমাত্র বিএনপিকে দেখেছি, এর আগে আমরা দেখেছি বাসদ, মার্ক্সবাদী, তাদের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। এছাড়া অন্যান্য যে রাজনৈতিক দলগুলো, সেই রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে এখন পর্যন্ত আমরা কাউকে দেখিনি। এছাড়া সাধারণ মানুষ, সর্বস্তরের মানুষ, বিভিন্ন সংগঠন, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে এবং সবাই বলছেন যে কারণে ভাষা আন্দোলন করা হয়েছিল এবং ভাষা আন্দোলনে শহীদ হয়েছিলেন তাদের সম্মান যেন অক্ষুণ্ণ থাকে এবং বাংলা ভাষা যেন আসলে আরো মর্যাদা পাক, সেই প্রত্যাশাটি আসলে সবাই করছেন। আদিল, আপনি সাথেই থাকুন। এবার আমরা যেতে চাই আমাদের সহকর্মী শাহরিয়ার অনির্বাণের কাছে। অনির্বাণ, আপনি এর আগে যেমনটি বলছিলেন যে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষাগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে, সেগুলো সংরক্ষণে এবার নতুন কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা? দেখুন, বাংলাদেশে বাংলা ছাড়াও প্রায় 40টি ভাষা রয়েছে, যে ভাষাগুলো বেশিরভাগই বিলুপ্তির মুখে। তো এই বিলুপ্তির মুখে থাকা ভাষাগুলোকে সংরক্ষণ করার জন্য সরকারিভাবে যে প্রতিষ্ঠানটি রয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট, তারা নানান রকমের পরিকল্পনা তারা হাতে নিয়েছে। এবছরে তারা রিংমির্চা ভাষা এবং কন্দ ভাষা, এই ভাষাগুলো তারা রক্ষার জন্য জরিপ কাজ শুরু করেছে। আর যদি এখনকার পরিস্থিতি, কেন্দ্রীয় শহীদ মিনার পরিস্থিতি দেখায়, আপনি নিশ্চয়ই দেখতে পাবেন যে প্রবেশ মুখ যেটি রয়েছে, সেই প্রবেশ মুখে কিন্তু এখন একেবারে উপচে পড়েছে ভিড়। কিছুক্ষণ আগে জাতীয়তাবাদী দল অর্থাৎ বিএনপির পক্ষ থেকে একটি বিশাল বহর, অর্থাৎ তাদের গণসংগঠন, অঙ্গ সংগঠন এবং ওয়ার্ড পর্যায়ের যে কর্মীরা রয়েছে তাদেরকে দিয়ে তারা এই শহীদ মিনারে এসেছিলেন এবং শ্রদ্ধা নিবেদন করছেন। এখনো তাদের বেশ কিছু গণসংগঠন, ওয়ার্ড ভিত্তিক যে সংগঠনগুলো রয়েছে সেই সংগঠনগুলো এখনো রয়েছে। আর এর বাইরে যদি আমি বলি যে বিভিন্ন ওয়ার্ড এবং এলাকায় যেসব খেলাঘর রয়েছে বা ক্লাব পর্যায়ের যেগুলো রয়েছে তারা কিন্তু এসছেন এবং স্কুল কলেজের শিক্ষার্থী যারা রয়েছে তারাও একেবারে বলা যায় যে ছোট বাচ্চা থেকে শুরু করে কলেজ বিশ্ববিদ্যালয়ের যারা পড়ুয়া ছাত্রছাত্রীরা রয়েছে, শিক্ষার্থীরা রয়েছে, তারাও কিন্তু এসেছে এখানে।
এবারের যেহেতু একটি অভ্যুত্থান, বড় একটি অভ্যুত্থানের ফলে বাংলাদেশ একটা নতুন বাংলাদেশের পথে এগোচ্ছে, তো এই অভ্যুত্থানের মূল চেতনা 21 ছিল, অর্থাৎ 52 ভাষা আন্দোলনের যে চেতনা, সেই চেতনাটি মূলত এই 24-এর গণ অভ্যুত্থানের মূল স্পৃহা হিসেবে দেখা দিয়েছে বলে এখনকার ছাত্র সমাজ এবং যুব সমাজরা বলছেন। এর বাইরে যদি পেশাজীবীদের কথা বলি বা সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি যারা রয়েছেন, তারা একটা বিষয় বারবার বলছেন যে বাংলাদেশ থেকে যেহেতু মাতৃভাষা রক্ষার সব থেকে বড় এখন দায়িত্ব নিয়েছে বাংলাদেশ, সেই কারণে সারা বিশ্বের সমস্ত ভাষা, প্রতিটা ভাষা রক্ষার ক্ষেত্রে গবেষণা করা দরকার এবং সেই সাথে বাংলাদেশে যে প্রায় 40টি ভাষা একেবারে হারিয়ে যাওয়ার মুখে রয়েছে, সেই ভাষাগুলোকে সংরক্ষণের জন্য সরকারিভাবে উদ্যোগগুলো যেন খুব শক্ত হাতে নেওয়া হয়। এর বাইরে যদি বলা যায় যে আমরা জানি যে গত বছর জনজাতি গোষ্ঠীর যে পাঁচটি ভাষায় যে পাঠ্যপুস্তক দেওয়া হয়েছে, সেই 5টি ভাষা থেকেও এর বাইরের যে জনজাতি রয়েছে তাদের ভাষাও, মাতৃভাষাও যেন এই পাঠ্যপুস্তকের ব্যবস্থাগুলো করা হয়। এবং পাশাপাশি বিশেষ করে যে সংকটটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে এই নৃগোষ্ঠীর যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রশিক্ষিত শিক্ষক নেই, বা প্রান্তিক পর্যায়ে যে শিক্ষকগুলো থাকেন সেগুলো তারাও একটা পর্যায়ে গিয়ে আর থাকেন না। তো যার কারণে একটি বড় সংকট দেখা যায় এই শিক্ষা কার্যক্রমগুলো পরিচালনা করার জন্য। তো এই ক্ষেত্রে তারা একটি বিষয় বারবার বলছেন যে মাতৃভাষা রক্ষার ক্ষেত্রে সব থেকে বড় এখন অভিভাবক হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট। তাদের এখন সর্বাগ্রে গুরুত্ব দেওয়া উচিত বাংলাদেশের সমস্ত ভাষা রক্ষার এবং পাশাপাশি সংস্কৃতি রক্ষার। এই ছিল আমার কাছে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সর্বশেষ। কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।